2026 সালে কানাডায় আন্ডার গ্রাজুয়েটের ক্যাপ 1,80,000 অর্থাৎ এর বেশি স্টাডি পারমিট ওরা ইস্যু করবে না। সো অনেকেই ভাবতেছেন যে এই সিচুয়েশনে কি আসলে তাহলে আমি নিউজিল্যান্ডে অ্যাপ্লিকেশন করব? নিউজিল্যান্ডে গ্রিন লিস্টের পাথ হয়ে আছে, সরাসরি পিআর পাওয়া যায়। ফিস পেইং পিএইচডি স্টুডেন্টদের জন্য নিউজিল্যান্ডে আপনি ডোমেস্টিক টিউশন ফিস পে করে পিএইচডি করতে পারবেন। কিন্তু কানাডাতে আবার মাস্টার্স অথবা পিএইচডিতে যদি আপনি আসেন, আপনি কোনো ক্যাপ নাই, আপনার পার লাগবে না, টাল লাগবে না। পিএইচডি এর অ্যাপ্লিকেশন প্রসেস হয় মাত্র 14 ডেজ। তাহলে পার্ট টাইম ইনকাম, লিভিং কস্ট, স্যালারি, জব মার্কেট, পিআর এই সব মিলিয়ে আপনার জন্য আসলে বেস্ট কান্ট্রি কোনটা, নিউজিল্যান্ড নাকি কানাডা? আজকে আমি 6টা প্রাইমারি সেক্টর, যেগুলো একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ডিসিশন মেকিং এর কোর সেক্টরস, সেগুলো দিয়ে আমি দেখার চেষ্টা করবো যে অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার জন্য কানাডা ভালো হবে নাকি নিউজিল্যান্ড ভালো হবে। আমরা আজকে কম্পেয়ার করবো নাম্বার 1 এন্ট্রি ব্যারিয়ার, অর্থাৎ কোন দেশে ভিসা পাওয়া সহজ, নাম্বার 2 টিউশন ফিস, নাম্বার 3 পার্ট টাইম ইনকাম, নাম্বার 4 ডিগ্রি রিকগনাইজেশন, নাম্বার 5 স্যালারি এবং জব মার্কেট, অ্যান্ড ফাইনালি নাম্বার 6 PR, which is the most important factor in international students' life. And listen, don't skip ahead because আমি যে ব্যাপারগুলো নিয়ে কম্পেয়ার করব, এগুলো প্রত্যেকটা ব্যাপার আপনি অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার কনসিডার করা উচিত। এন্ড এগুলো আমি অ্যাজ এ ফর্মার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো আপনি যদি ফুল ভিডিও দেখেন, আপনি নিজে একটা এডুকেটেড ডিসিশন মেক করতে পারবেন। আর যদি ভিডিও দেখার পরও আপনি ডিসিশন মেক করতে না পারেন যে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড কোন কান্ট্রি আপনার জন্য বেস্ট হবে, ডেফিনেটলি বুকে ওয়ান কনসাল্টিং সেশন উইথ মি। আমার সাথে বুকিং করার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। I will talk to you then, but for now let's dive into the video today. So section 1, এন্ট্রি ব্যারিয়ার। এন্ট্রি ব্যারিয়ারে কানাডা অনেক ক্লিয়ার, অর্থাৎ ওরা অনেক ক্লিয়ার নাম্বারস দেয় আপনাকে। ফর এক্সাম্পল, কানাডা 2026-এ 4,08,000 স্টাডি পারমিট ইস্যু করবে। এই 4,08,000 কিন্তু ওদের ইন্টারনাল এবং এক্সটার্নাল, অর্থাৎ কানাডাতে এই মুহূর্তে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আছে যারা ব্যাচেলর শেষ করে মাস্টার্স করতে চাচ্ছে এবং দেশের বাইরে থেকে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে, সবাইকে মিলে একটা কম্বিনেশন। এর মধ্যে মাস্টার্স এবং পিএইচডিতে কোনো ক্যাপ নাই, বাট ব্যাচেলরে 1,80,000 একটা ক্যাপ আছে। অর্থাৎ দেশের বাইরে হোক ভেতর থেকে হোক 1,80,000 স্টাডি পারমিট যখন ওরা ইস্যু করে ফেলবে, তখন ওরা আর ফার্দার কোনো স্টাডি পারমিট ইস্যু করবে না। এই ক্যাপের ভিতর যদি আপনার ঢুকতে হয়, আপনি জাস্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেলেই হবে না, আপনার প্রভিন্স থেকে পাল অথবা টালও নিতে হবে। এটা একটা এক্সট্রা হার্ডেল। আর একটা প্রবলেম আছে, কানাডাতে ব্যাচেলরে কিন্তু আপনি আইএলটিএস এ 6.5 ছাড়া আসতে পারবেন না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে কিন্তু 6 দিয়ে আপনি খুব সুন্দরভাবে ব্যাচেলর স্টাডি করতে পারতেছেন। এন্ড দেন কানাডাতে আপনি যদি ব্যাচেলরে আসেন, তাহলে স্পেসিফিক কিছু কোর্স ছাড়া অন্য কোনো কোর্স নিলে আপনি আপনার স্পাউসকে আনতে পারবেন। বাট কানাডাতেই জানুয়ারি 2026 থেকে আপনি যদি মাস্টার্সে আসেন, পিএইচডি করতে আসেন, আপনার কোনো পাল লাগবে না, আপনি কোনো কোটার ভেতর নাই। মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের কোনো ভিসা লিমিটেশন নাই, অর্থাৎ 4,08,000 হওয়ার আগ পর্যন্ত যত মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করবে, তারা যদি এলিজিবল হয়, তারা যদি ফাইন্যান্সিয়াল প্রুফ দেখাতে পারে, তাহলে তাদের ভিসা হয়ে যাবে। তার পাশাপাশি যারা পিএইচডিতে আসতে চাচ্ছেন, তাদের জন্য কানাডার অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটিতেই ফুল ফান্ডেড অনেকগুলো পজিশন ওপেন থাকে এবং পিএইচডি আবার ভিসা প্রসেসিং হয় সুপার ডুপার কুইকলি, মাত্র 14 ডেজে। তার সাথে আপনার ডিপেন্ডেন্ট চিলেন নিয়ে আসতে পারতেছেন। 2026 জানুয়ারি পর্যন্ত আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার ফাইন্যান্সিয়াল প্রুফ দেখাতে হবে, আপনার লিভিং কস্ট দেখাতে হবে $22,895 কানাডিয়ান ডলার, প্লাস আপনার 1 বছরের টিউশন ফিস ব্যাংকে থাকতে হবে, যেটা অলমোস্ট সেম অ্যাজ নিউজিল্যান্ড। কিন্তু কানাডাতে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাকে অনেক স্ট্রিক্টলি দেখা হয়। ফর এক্সাম্পল, নিউজিল্যান্ডে যেমন আপনি 6 মাসের বেশি যদি আপনার এফডিআর অথবা সেভিংস অ্যাকাউন্টের ম্যাচুরিটি দেখাতে পারেন উইথ দ্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, তাহলে ওরা সোর্স অফ ফান্ডটাকে ওভারলুক করে। ওয়ারেজ ইন কানাডা আপনি 6 মাস দেখান, 8 মাস দেখান, আপনাকে সোর্স অফ ফান্ডটা খুব ভালো করে এক্সপ্লেন করতে হবে এবং প্রুফ সহ দেখাতে হবে। এখন আসবো আমরা নিউজিল্যান্ডে আন্ডার গ্রাজুয়েট বলেন, মাস্টার্স বলেন, আপনার জন্য কোনো ক্যাপ নাই। এন্ড আমার দেখা মতে নিউজিল্যান্ডে আপনি যদি অ্যাডমিশন পান এবং যদি আপনার সব ধরনের ডকুমেন্টস ঠিক থাকে, ব্যাংকে এনাফ ফান্ড থাকে উইথ 6 মান্থস অফ ম্যাচুরিটি, আপনার ভিসা হয়ে যাবে। নিউজিল্যান্ডের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, যারা ব্যাচেলরে যেতে চান তারা কিন্তু নিউজিল্যান্ডে আইএলটিএস অনলি 6 দিয়ে যেতে পারতেছেন, মাস্টার্সে 6.5। নিউজিল্যান্ডে আপনি লিভিং কস্ট অনুযায়ী পার ইয়ার আপনার ফাইন্যান্সিয়াল প্রুফ দেখাতে হচ্ছে অনলি $20,000 নিউজিল্যান্ড ডলার, হুইচ ইজ ওয়ে লোয়ার বিকজ কানাডার কনভার্সন রেট টু নিউজিল্যান্ড ইজ হায়ার। সো আপনি যদি বাংলাদেশি টাকা কনভার্ট করেন, 20,000 ইজ ওয়ে চিপার দেন ক্যানাডিয়ান 20,000। সো এখানে যেহেতু আন্ডার গ্রাজুয়েটে কানাডার একটা স্ক্রুটিনিটি আছে, কানাডায় আন্ডার গ্রাজুয়েট আইএলটিএস 6.5 ছাড়া আপনি ভিসা পাবেন না, প্লাস কানাডার আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনস গুলো একটু হার্ডলি ভেরিফাই করা হয়। আমি এখানে উইনার দিচ্ছি নিউজিল্যান্ডকে। তো সো ফার নিউজিল্যান্ড গেটস 1 এন্ড কানাডা 0। কষ্ট লাগতেছে, আমি আসলে কানাডার বসে কানাডাকে ফার্স্ট পয়েন্ট আমরা 0 দিয়ে দিলাম, বাট আমরা এখন টিউশন ফিসে মুভ করবো এন্ড লেটস সি হাউ কানাডা ডাজ ইন টিউশন ফিস। সো কানাডিয়ান ইউনিভার্সিটি যেমন ইউনিভার্সিটি অফ উইনিপেগ, ম্যানিটোবা, নিউ ব্রান্সউইক, এই ইউনিভার্সিটিগুলো খুবই ভালো ইউনিভার্সিটি এবং এগুলোতে যদি আপনি অ্যাডমিশন পান, তাহলে আপনি $18,000 কানাডিয়ান ডলার পার ইয়ার টিউশন ফিস পে করবেন, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 16 লাখ টাকা। মাস্টার্সে এর থেকে চিপে পসিবল, যেমন ইউনিভার্সিটি অফ নিউ ব্রাউনসুইক, মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউ ফাউন্ডল্যান্ড, এই ইউনিভার্সিটিগুলোতে আপনি 14 থেকে 15,000 কানাডিয়ান ডলার পার ইয়ার
টিউশন ফিস পেয়ে যাচ্ছেন। তারপর আমরা যদি এখন আরেকটু মিড টিয়ারে আসি, যেমন ইউনিভার্সিটি অফ ক্যালগারি, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ডালহুইজ ইউনিভার্সিটি, এগুলোর টিউশন ফিস গুলো আরেকটু বাড়বে, যেমন $25,000 কানাডিয়ান ডলার পার ইয়ার বিফোর এনি স্কলারশিপ, যেটা আপনি যদি বাংলাদেশি টাকা কনভার্ট করেন অ্যারাউন্ড 23 লাখ টাকার মতো হয়। বাট কানাডাতে যারা পিএইচডি করতে আসেন অথবা যারা মাস্টার্সে আসেন টিচার অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে, তাদের জন্য ইউজুয়ালি ইউনিভার্সিটিগুলো থেকে হিউজ অ্যামাউন্ট অফ ফান্ডিং এর একটা অপশন থাকে। আমি যখন ব্যাচেলরে আসি কানাডাতে, তখন আমার সাথে অনেকজন ভাইয়া এবং আপু আসছিল যারা ইউনিভার্সিটি অফ নিউ ব্রাউনসউইক, ইয়র্ক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে ফুল ফান্ডিং নিয়ে মাস্টার্সে এবং পিএইচডিতে আসছিল। এই ফুল ফান্ডিং এর ব্যাপারটা আপনি কিন্তু মাস্টার্স অনলি কানাডাতে পাবেন। নিউজিল্যান্ডে মাস্টার্স ফুল ফান্ড কখনোই অফার করে না। এখন আসি আমরা নিউজিল্যান্ডের টিউশন ফিসে। নিউজিল্যান্ডে আপনি লোয়েস্ট টিউশন ফিস পাবেন ইউনিভার্সিটি অফ ওয়াইকাটোতে অথবা মেসি ইউনিভার্সিটিতে। এগুলো টিউশন ফিস গুলো স্টার্ট হয় আপনার $24,000 নিউজিল্যান্ড ডলার বিফোর এনি স্কলারশিপ। তো আপনি যদি এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করেন, তাহলে আপনি পার ইয়ার টিউশন ফিস হচ্ছে আপনার 17 লাখ টাকার মতো। নাও প্রবলেম হচ্ছে এই 22,000 নিউজিল্যান্ড ডলার যে টিউশন ফিস গুলো, এগুলো ইউজুয়ালি আর্টস এর টিউশন ফিস হয়। আপনি যদি কমার্সের হন, বিজনেসের হন অথবা সায়েন্সের হন, তাহলে আপনার টিউশন ফিস বাড়বে। সায়েন্সের ক্ষেত্রে আই ডিডন্ট সি এনি প্রোগ্রাম লেস দেন $35,000 পার ইয়ার ইন নিউজিল্যান্ড, এক্সেপ্ট আপনি যদি ইনস্টিটিউশনসে যান, সেক্ষেত্রে আরেকটু চিপে পাওয়া যায়। বাট আমরা যদি এডুকেশন কোয়ালিটি ঠিক রেখে স্টাডি অ্যাব্রডে যেতে চাই, তাহলে আমাদেরকে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে যেতে হবে। অ্যান্ড ওই ইউনিভার্সিটিগুলোতেই সায়েন্সের টিউশন ফিস $35,000 পার ইয়ার বিফোর স্কলারশিপ আপনি পাবেন না। দ্যাট মিনস কানাডার তুলনায় নিউজিল্যান্ডের টিউশন ফিস ওয়ে হায়ার। এখন আমরা যদি মিড টিয়ারে যাই, যেমন অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেক্ষেত্রে আপনার টিউশন ফিস আরো বেশি হবে। বাট নিউজিল্যান্ড কিন্তু আবার পিএইচডি স্টুডেন্টদেরকে অনেক ভালোবাসে। সো নিউজিল্যান্ডে যদি আপনি যান, আপনি ফুল ফান্ডেড পিএইচডি পেতে পারেন, অথবা ফিস পেইং পিএইচডি স্টুডেন্ট হিসেবে যদি আপনি যেতে চান, তাহলে আপনি ডোমেস্টিক টিউশন ফিস পে করবেন, হুইচ ইজ অ্যাবাউট $7,000 to $8,000 পার ইয়ার। সো এই দিক থেকে নিউজিল্যান্ড আপনাকে একটু অ্যাডভান্টেজ দেয়। বাট ওভারঅল আমি যদি ফুল পিকচার ধরি, ব্যাচেলর এবং মাস্টার্স, নিউজিল্যান্ডের টিউশন ফিস ইন জেনারেল হায়ার দেন কানাডা। সো কানাডা ডেফিনেটলি উইন্স দিস ব্যাটল। সো ফার কানাডা ওয়ান, নিউজিল্যান্ড। সো আমাদের সেকশন 3 হচ্ছে পার্ট টাইম জব, এবং পার্ট টাইম জব করে আপনি কত টাকা আর্ন করতে পারবেন এবং সেভ করতে পারবেন। এই সেকশনটা অনেকেই জানতে চায়। সো আমি চেষ্টা করব এটাতে আপনাদেরকে একটা রিয়েলিস্টিক স্যালারি এবং আপনার এক্সপেন্সেস এন্ড তারপরে আপনি মান্থলি কোন দেশে কত টাকা সেভ করতে পারবেন সেটা দেখাতে। সো স্টার্টিং উইথ কানাডা। কানাডাতে আপনার মিনিমাম ওয়েজ ডিপেন্ড করে আপনি কোন প্রভিন্সে থাকতেছেন। অন্টারিওতে $17.60, বিসিতে $17.85, এবং আপনি কানাডাতে 24 আওয়ার পার উইক কাজ করতে পারবেন। সো আমি যদি ধরি আপনি 24 আওয়ার কাজ করতেছেন, ম্যানিটোবাতে $16 করে আর্ন করতেছেন, তাহলে আপনি $1,536 পার মান্থ আর্ন করতে পারবেন। ম্যানিটোবা যেহেতু স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা প্রভিন্স, তো আমি ধরলাম আপনি একটা শেয়ার রুমে কারোর সাথে থাকতেছেন, $400 আপনার বাসা ভাড়া আসতেছে, বাকি $400 আপনার বাস এক্সপেন্সেস, ফোন বিলস এন্ড অল দ্য আদার লিভিং এক্সপেন্সেস। আপনি টোটাল $800 মধ্যে ম্যানিটোবাতে থাকা পসিবল। সো আপনি যদি ম্যানিটোবাতে থাকেন, 24 আওয়ার্স কাজ করে আপনি $1,536 আর্ন করতে পারবেন। আপনার যদি $800 লিভিং কস্ট হয়ে যায়, তাহলে আপনার কাছে থাকতেছে $736, যেটা বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করি তাহলে 64,000 টাকা। আমি বাংলাদেশি টাকা কনভার্ট করতেছি এই জন্য, বিকজ কানাডিয়ান এবং নিউজিল্যান্ড ডলার সেম না। তো আপনাকে বাংলাদেশি টাকা যদি আমি কম্পেয়ার করে দেখাই, আপনি একটা ক্লিয়ার পিকচার পাবেন যে কোথায় আপনি বেশি টাকা আর্ন করতেছেন। দেন আমরা আসি নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে আপনি এভরি উইক 25 আওয়ার্স করে কাজ করতে পারবেন, আর নিউজিল্যান্ডে পার আওয়ার আপনি $23.50 করে আর্ন করতে পারবেন। সো আপনি এভরি মান্থ অন এন্ড অ্যারাউন্ড $2,350 মতো আর্ন করতে পারবেন। নিউজিল্যান্ডে কিন্তু আপনার আবার লিভিং কস্ট একটু হাই। আমি যদি ধরি আপনি ক্রাইস্ট চার্চে থাকবেন, আপনার স্টিল বাসা ভাড়া, থাকা, খাওয়া সহ আপনার লিভিং কস্ট $1,100 মতো হয়ে যাবে। আমি যদি ধরি আপনার $1,000 হয়, আপনি আর্ন করতেছেন $2,350, আপনি স্পেন্ড করতেছেন $1,000, আপনার কাছে স্টিল $1,350 থাকতেছে এভরি মান্থ, যেটা যদি আপনি বাংলাদেশি টাকা হিসাব করেন তাহলে অলমোস্ট $1,00,000 টাকার মতো হয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন যে আপনি মান্থলি কত টাকা সেভ করতে পারতেছেন পার্ট টাইম জব করে, ক্লিয়ারলি নিউজিল্যান্ড উইন করতেছে। হাউএভার পার্ট টাইম জবের ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কোথায় আপনি ইজিলি এবং ফাস্ট পার্ট টাইম জব পাবেন। নিউজিল্যান্ডে যেহেতু এখন খুব ভালো ভিসা হচ্ছে, অনেকেই যাচ্ছে, জাস্ট বাংলাদেশ থেকে না, ফুল এশিয়া থেকে এবং আফ্রিকা থেকে। সো একটা পজিশনের এগেইনস্টে অ্যাপ্লিকেশনস আগের থেকে অনেক বেশি, হুইচ মিনস মোর কম্পিটিশন। ওয়ারাজ ইন কানাডা, যেহেতু কানাডা রিসেন্টলি অনেকগুলো মেজর চেঞ্জ করছে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিচ্ছে কম, সো এখানে কম্পিটিশনটা কম। আমার দেখা মতে কানাডাতে এসে কেউ 1 মাসের বেশি জব না নিয়ে থাকে না, বিকজ কানাডাতে অনেক বাঙালি আসছে এবং অনেক নেটওয়ার্কিং এর অপরচুনিটিস আছে। ওয়ারাজ ইন নিউজিল্যান্ড আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য কেস। আর পাশাপাশি কানাডার ইকোনমিটা নিউজিল্যান্ড থেকে অনেক বিশাল, যেটা আমরা 5 নাম্বার পার্টে কথা বলবো, বাট কানাডিয়ান ইকোনমিটা নিউজিল্যান্ড থেকে অনেক বড়। সো আপনার জব অপরচুনিটিস, জব অ্যাভেলেবিলিটি, কম্পিটিশন সব দিক থেকেই কানাডা অনেক ভালো। এন্ড আপনি যে টাকাটা সেভ করতেছেন, এই টাকাটা তো আপনি টিউশন ফিসে পে করবেন। সো আমি যদি ধরি যে কোন দেশে আপনি কাজ করে মান্থলি যে অ্যামাউন্টটা সেভ করতে পারবেন, সেটা আপনি হাইয়েস্ট কন্ট্রিবিউট করতে পারবেন
পারবেন টুয়ার্ডস টিউশন ফিস, ডেফিনেটলি কানাডা, বিকজ কানাডাতে আপনার টিউশন ফিসটা কম। আপনি যদিও $700-800 মতো করে আর্ন করেন when you are on the school, আপনি যখন সামার ভ্যাকেশনে যাবেন তখন আপনি ফুল টাইম একটা কাজ করার অপরচুনিটিস থাকে, তখন আপনি মান্থলি $2,500-3,000 পর্যন্ত আপনি সেভ করতে পারবেন। তো আপনি যদি $23,000 মতো সেভ করেন 4 মাসে, আপনি ইজিলি $12,000 মতো সেভ করতে পারতেছেন। অন দি আদার হ্যান্ড বাকি 8 মাসে আপনি আরো $5,000 মতো সেভ করতে পারতেছেন। সো আপনি যদি ম্যানিটোবা, উইনিপেগ, ইউনিভার্সিটি অফ নিউ ব্রাউনসউইকের মতো জায়গাগুলোতে পড়তে যান, তাহলে কিন্তু আপনি দেখতেছেন $12,000, $5,000, $17,000 মতো আপনি সেভ করতে পারতেছেন। আপনার টিউশন ফিস কিন্তু হবে $18,000 থেকে $19,000, $20,000 মতো। সো ইটস ভেরি রিয়েলিস্টিক ফর ইউ to study in Canada, work part-time and still pay your tuition fees. Now, I'm not saying it's possible for everyone, possible for smart people. আমার একটা ফ্রেন্ড ছিল যে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে পড়তো। আমরা থাকতাম টরন্টোতে, সে থাকতো ম্যানিটোবাতে। তো যখন সামার ভ্যাকেশন হতো তখন সে ম্যানিটোবা থেকে টরন্টোতে চলে আসতো। এসে এভরি মান্থ হি ইউজ টু আর্ন $4,000 এবং তার কস্ট পরে তার কাছে স্টিল $3,000 থাকতো। আই এম টকিং অ্যাবাউট 2018, 19, 20. The scenario is different now. You can save up more money now. But এই সেম জিনিসটা আপনি যদি নিউজিল্যান্ডের ক্ষেত্রে ধরেন, আপনি যদি আর্টসে পড়াশোনা করেন, ইটস ভেরি রিয়েলিস্টিক যে আপনি টিউশন ফিস পে করতে পারবেন। বাট সায়েন্সের ক্ষেত্রে যদি আপনি পড়েন, আপনি মেবি 60% মতো টিউশন ফিস নিজে পে করতে পারবেন সেভ আপ করে, বাকিটা আপনার দেশ থেকে নিতে হবে। সো ক্লিয়ারলি আপনি পার্ট টাইম জব করে কানাডাতে টিউশন ফিসের টুয়ার্ডস বেশি কন্ট্রিবিউট করতে পারতেছেন। অ্যাজ এ রেজাল্ট দিস সেকশন উইল গিভ ইট টু কানাডা। সো ফার কানাডা গেটস 2 and নিউজিল্যান্ড 1. সেকশন নাম্বার 4 এ আমরা আসবো ডিগ্রি রিকগনাইজেশন নিয়ে। এই সেকশনটাতে আসলে অনেক কিছু বলার নেই, বিকজ আমি যদি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি কম্পেয়ার করি, কানাডাতে অনেক টপ টিয়ার ইউনিভার্সিটিজ আছে, আবার নিউজিল্যান্ডেও 8টা যে ইউনিভার্সিটি সবগুলোই ওয়ার্ল্ডের টপ 3%-এর মধ্যে। সো দুইটা দেশেই ইউনিভার্সিটি রিকগনাইজেশন বলেন, রিসার্চ বলেন, দুই কান্ট্রিতেই ভালো। সো এই কম্পারিজনে আমি দুজনকে পয়েন্টে স্প্লিট করে দিব। কানাডা গেটস 1, নিউজিল্যান্ড গেটস 1. অ্যাজ এ রেজাল্ট কানাডা 3, নিউজিল্যান্ড 2. সেকশন নাম্বার 5, স্যালারি অ্যান্ড জব মার্কেট, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আফটার ইউ গ্রাজুয়েট। ফার্স্ট অফ অল, কানাডার জব মার্কেট নিউজিল্যান্ড থেকে অনেক বড়, অলমোস্ট 7 times বিগার দেন নিউজিল্যান্ড। কানাডাতে একটা এন্ট্রি লেভেলের ইঞ্জিনিয়ার $70,000-90,000 কানাডিয়ান ডলার দিয়ে জব ল্যান্ড করে। সফটওয়্যার ডেভেলপাররা ইউজুয়ালি $75,000-90,000 পায়। হেলথ কেয়ারে $65,000-85,000। বিজনেস অথবা ফাইন্যান্সের রোলগুলোতে $55,000-75,000 হয় ইউজুয়াল স্টার্টিং স্যালারি। বাট কানাডার অয়েল, গ্যাস, মাইনিং এবং টেকনোলজি সেক্টরে স্যালারি এক্সেপশনালি হাই, স্পেশালি আলবার্টা যেখানে বসে আমি ভিডিওটা করতেছি, এন্ড বিসি আমার পাশের প্রভিন্স। এই দুইটা প্রভিন্সে অনেক হাই স্যালারি আপনি পাবেন যদি আপনি এই স্পেসিফিক সেক্টরগুলোতে কাজ করেন। ইট ডাজন্ট গো উইদাউট এনি চ্যালেঞ্জেস। কানাডাতে কিছু চ্যালেঞ্জ আছে, যেমন কানাডার আনএমপ্লয়মেন্ট রেট 6.2% এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ফার্স্ট জবটা ল্যান্ড করা একটু কম্পিটিটিভ, যেহেতু আপনি ফ্রেশার হিসাবে লোকালদেরকেও কম্পিট করতেছেন। অ্যান্ড ইউজুয়ালি ওরা লোকালদেরকে একটু প্রায়োরিটি দেয়, বিকজ যখন কোনো একটা কোম্পানি হায়ার করে দে অবভিয়াসলি থিঙ্ক অ্যাবাউট লং টার্ম পার্সপেক্টিভ। সো লং টার্ম পার্সপেক্টিভ থেকে একটা লোকালের কোনো ডকুমেন্টস রিলেটেড প্রবলেম হবে না, দে ক্যান স্টে হিয়ার ফর লঙ্গার। সো এই জিনিসটা আমি রিসেন্টলি দেখছি, এই জিনিসটা আগে ছিল না, বাট দিস ডেজ আই এম সিইং দিস মোর, স্পেশালি আফটার এ লট অফ পিপল ওয়েন্ট উইদাউট পিআর ইন কানাডা ইন 2023 and 4. সো অনেকে জব ছেড়ে দেশে চলে যেতে হয়েছে, এমপ্লয়ারদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, এই জন্য ওরা আগে লোকালদেরকে প্রেফার করে। তবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে যারা ইন্টার্নশিপ করে, যাদের ভালো নেটওয়ার্কিং স্কিলস আছে এবং নেটওয়ার্কিং করতেছেন, ইন ডিমান্ড ফিল্ডে জব করতেছেন, যেমন নার্সিং, এডুকেশন, সাইবার সিকিউরিটি, তাদের জব পাওয়ার পসিবিলিটি অনেক হাই। বিকজ আমি একটা জিনিস নোটিস করছি, ক্যানাডিয়ান অনেক পোলাপেন আলতু ফালতু কোর্স করে। সো অনেক হিউজ একটা নাম্বারকে আপনি জাস্ট বিকজ দে আর চুজিং স্টুপিড কোর্স, আপনি তাদেরকে ইজিলি বিট করে ফেলতে পারবেন। বাট দেন যারা টপ টিয়ারের, তাদের সাথে আপনার হার্ড একটা রেস দিতে হবে। এখানে একটা প্রোটিপ দিয়ে রাখি আপনাদেরকে, ক্যানাডিয়ান অনেকগুলো ইউনিভার্সিটি ডিগ্রি অফার করে যেখানে কোঅপ অফার করে। সো আপনারা যখন ইউনিভার্সিটি চুজ করবেন, ট্রাই করবেন এমন একটা কোর্স নিতে যেখানে কোঅপের অপশন আছে, রাইট? তো সেক্ষেত্রে যদি আপনাদের কোনো অ্যাসিস্ট্যান্স লাগে, ডেফিনেটলি গেট ইন টাচ উইথ মি। আমাদের সাথে ক্যানাডিয়ান অনেকগুলো ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ আছে, অ্যান্ড উই ডু দিস অলমোস্ট এভরি টাইম। আপনার জন্য এটা যতটুকু স্ট্রিক্ট এবং হার্ড হবে টু ফাইন্ড আউট যে কোন কোর্সগুলো আপনার ভালো অপশন আছে, কোনগুলো আপনার টিউশন ফিস মিট করে, কোনগুলো আপনার আইএলস, বাচেলর, এভরিথিং মিট করে, স্টিল আপনাকে কোঅপ অপশন দিচ্ছে। আপনার জন্য এটা যতটুকু হার্ড হবে টু ফাইন্ড আউট যে কোন ইউনিভার্সিটিগুলোতে কোঅপের অপশন দিচ্ছে এবং সেটা আপনার পুরো ফ্রেমওয়ার্কে মিট করে, ভার্সেস আমাদের জন্য ফাইন্ড আউট করা ইজ মাচ মোর ইজিয়ার। আপনার যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে ইউনিভার্সিটি, কোর্স, সিটি, প্রভিন্স সিলেকশনে, ডেফিনেটলি গেট ইন টাচ উইথ মি। আমার কোনো হিডেন এজেন্ডা নাই। আমার সাথে 30 মিনিটস একটা মিটিং বুক করবেন, আমি আপনার ডিজায়ার, আপনার এক্সপেকটেশন গুলো শুনে আপনাকে ভালো একটা কোর্স, লোকেশন এবং প্রোগ্রাম চুজ করতে হেল্প করবো। এখন আমরা আসি নিউজিল্যান্ডের ক্ষেত্রে। নিউজিল্যান্ডের ইকোনমি অনেক ছোট, ওদের ওয়ার্কফোর্সটা মাত্র 2.8 মিলিয়নের। অর্থাৎ নিউজিল্যান্ডের সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে অথবা আইটি অথবা সাইবার সিকিউরিটি নিয়ে সেম পড়াশোনা করে আপনি কানাডা থেকে
at least 10 to 15,000 নিউজিল্যান্ড ডলার কম পাবেন। অ্যান্ড দেন অন টপ অফ দ্যাট নিউজিল্যান্ড ডলারের সাথে যদি আপনি কানাডা ডলারের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু নিউজিল্যান্ড ডলারের ভ্যালিউ কম। সো সফটওয়্যার ইঞ্জিনিয়াররা নিউজিল্যান্ডে ইউজুয়ালি অ্যাবাউট 65 to 80,000 ডলার পার ইয়ারে স্টার্ট করে। সিভিল ইঞ্জিনিয়াররাও অ্যারাউন্ড সেম অ্যামাউন্ট অফ মানি মেক করে 70 to 75,000 নিউজিল্যান্ড ডলার পার ইয়ার ওরা জব স্টার্ট করে। নার্সরা 60 to 80,000 নিউজিল্যান্ড ডলার পার ইয়ার স্টার্ট করে। এন্ড বিজনেস অ্যানালিস্ট আর একটু কম স্টার্ট করে, ইউজুয়ালি 60,000 55,000 স্টার্ট করে। আপনি যদি এই অ্যামাউন্টটা কানাডার সাথে কম্পেয়ার করেন আপনি দেখবেন যে নিউজিল্যান্ডে আপনার ক্যারিয়ার এবং স্যালারি গ্রোথ কানাডা থেকে 20 to 30% কম। এদের মধ্যে একটা সিমিলারিটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জব পাওয়ার পসিবিলিটি দুইটা কান্ট্রিতে অলমোস্ট সেম। কানাডাতে 66%, নিউজিল্যান্ডে 68%। ট্যাক্স কম্পারিজন যদি আমি করি, নিউজিল্যান্ডে আপনি অ্যারাউন্ড 18% ট্যাক্স পে করবেন, হোয়ারএজ ইন কানাডা আপনি 22 to 24% ট্যাক্স পে করবেন অন ইউর স্যালারি। ট্যাক্স একটু বেশি হলেও এট দ্য এন্ড অফ দ্য ডে দ্য অ্যামাউন্ট অফ মানি ইউ ক্যান সেভ অর ইউ ক্যান সেন্ড ব্যাক হোম is way higher in Canada than New Zealand. So definitely have to give this to Canada. So far Canada gets 4, New Zealand gets 2. By the time আপনি বুঝে গেছেন যে কানাডা কম্পারিজনটাতে উইন করবে। However ভিডিওটা এখানেই শেষ করে যাবেন না, বিকজ আমরা one of the most important factor নিয়ে কথা বলবো এখন, which is PR. Because as an international student, for me what's most important is PR. For you what's most important is PR. PR এর জন্য নিউজিল্যান্ডে আপনার দুইটা বেস্ট পাথওয়ে আছে। একটা হচ্ছে স্ট্রেট টু রেসিডেন্স আর একটা হচ্ছে এসএমসি, স্কিলড মাইগ্রেন্ট পাথওয়ে ক্যাটাগরি। এর মধ্যে আমি পছন্দ করি স্ট্রেট টু রেসিডেন্স পাথওয়েটা। সো স্ট্রেট টু রেসিডেন্স আপনার দুইটা টিয়ার আছে, টিয়ার 1, টিয়ার 2। টিয়ার 1 এ যদি আপনি অ্যাক্রেডিটেড একটা এমপ্লয়ারের সাথে জব ম্যানেজ করতে পারেন এবং ওদের যে স্যালারি রিকোয়ারমেন্টটা সেটা মিট করতে পারেন, জব পাওয়ার সাথে সাথে আপনি পিআর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে অ্যাজ এ মাস্টার্স গ্র্যাজুয়েট ইউ ক্যান গেট পিআর অ্যাজ ফাস্ট অ্যাজ 1.5 or 2 years যদি আপনার 1 year ডিগ্রি হয় অবভিয়াসলি। বাট আমি বলতেছি না ইটস দ্য মোস্ট ইজিয়েস্ট থিং। আমার কাছে পার্সোনালি মনে হয় ওদের যে স্যালারি থ্রেশহোল্ডটা, ফর এক্সাম্পল আইটির জন্য যে স্যালারি থ্রেশহোল্ডটা, ইঞ্জিনিয়ারিং এর জন্য যে স্যালারি থ্রেশহোল্ডটা, ইটস কোয়াইট হাই। বাট আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি কোর্স চুজ করেন অথবা আপনি যদি ওয়েল অ্যাহেড অফ টাইম প্ল্যান করেন তাহলে দেয়ার আর সাম অপশনস ফর ইউ যেগুলোতে স্যালারি রিকোয়ারমেন্টটা অত টাইট না, যেমন সেকেন্ডারি অর প্রাইমারি স্কুল টিচার। সো ইটস পসিবল বাট ইউ হ্যাভ টু প্ল্যান ইট স্ট্র্যাটেজিক্যালি। দেন স্ট্রেট টু রেসিডেন্সে আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে টিয়ার 2। টিয়ার 2তে আপনি যদি 24 মান্থস কাজ করেন সেম অ্যাক্রেডিটেড এমপ্লয়ারের আন্ডারে এবং স্যালারি থ্রেশহোল্ড যদি আপনি মিট করতে পারেন আপনি ডিরেক্ট পিআর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট আপনি যদি স্ট্রেট টু রেসিডেন্সে অ্যাপ্লিকেশন করতে না পারেন তাহলে আপনার জন্য অপশন কি? তাহলে আপনার জন্য অপশন হচ্ছে এসএমসি অথবা স্কিলড মাইগ্রেন্ট ক্যাটাগরি। এসএমসির আন্ডারে আপনাকে 6 পয়েন্ট স্কোর করতে হবে। এই পয়েন্টগুলো আপনি এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার স্যালারি, সার্টিফিকেশন সহ এরকম কিছু ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। সো আপনি যদিও স্ট্রেট টু রেসিডেন্স পাথওয়েটা মিস করেন, দেয়ার ইজ অ্যানাদার অপশন ফর ইউ, ইটস এসএমসি। সো ওভারঅল আমার নিউজিল্যান্ডে যেটা ভালো লাগে সেটা হচ্ছে প্রেডিক্টেবিলিটি। আপনাকে ওরা বলে দিচ্ছে যে তুমি যদি এই রুটে যাও আর তুমি যদি 6 পয়েন্ট আর্ন করতে পারো তাহলে তুমি পিআর এর ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারতেছো। ওয়ারেজ ইন কানাডা ইজ মোর কমপ্লিকেটেড। কানাডাতে আপনার দুইটা মেইন পাথওয়ে, একটা হচ্ছে ফেডারেল স্কিল পিআর যেটাতে আপনার সিইসি অর্থাৎ কানাডাতে আপনি যে কাজ করতেছেন সেটার জন্য এক্সপ্লিসিট একটা পাথওয়ে থাকে, ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস, সেটার থ্রুতে আপনি পিআর নিতে পারবেন। আরেকটা অপশন হচ্ছে আপনার পিএনপি, অর্থাৎ আপনি যে প্রভিন্সে স্টে করতেছেন সেই প্রভিন্সের গভর্নমেন্টের যদি আপনি যে ক্যাটাগরিতে কাজ করতেছেন সেটাতে লেবার শর্টেজ থাকে তখন ওরা আপনাকে 600 পয়েন্টস দেয়। ইটস কাইন্ড অফ লাইক অস্ট্রেলিয়ার 491, যেখানে আপনি ওই রিজিয়নে থাকতেছেন বলে ওই গভর্নমেন্ট আপনাকে 15 পয়েন্টস দিচ্ছে, যেটা নিয়ে আপনি পরে ফেডারেল গভর্নমেন্টের কাছে গিয়ে পিআর জন্য অ্যাপ্লিকেশন করতেছেন। কানাডার আইডিয়াটাও সেম, আপনি 600 পয়েন্ট পাবেন ওই প্রভিন্স থেকে, দেন ইউ উইল গো টু ফেডারেল গভর্নমেন্ট, বি লাইক ওকে নাও আই হ্যাভ 600 পয়েন্টস প্লাস 400 পয়েন্টস যেটা আমি আমার এডুকেশন, কোয়ালিফিকেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এক্সপিরিয়েন্স দিয়ে আর্ন করছি। ওভারঅল আই হ্যাভ 1000 পয়েন্টস, আই এম ওয়েল above the threshold that you need, তখন ওরা আপনাকে পিআর দিবে। এটা আমি যতটুকু ইজিলি বলতেছি ইটস নট দ্যাট ইজি, বিকজ কানাডায় এখন ফেডারেল যে পিআরটা অর্থাৎ সিইসি কাট অফ স্কোর মিনিমাম 510, যেটা একটা ব্যাচেলর স্টুডেন্টের ক্ষেত্রে ব্যাচেলর শেষ করে 1 বছরের জব এক্সপিরিয়েন্স নিয়ে 500 পয়েন্ট স্কোর করা ইম্পসিবল, লাইক ইটস টোটালি ইম্পসিবল যদি না আপনি ফ্রেঞ্চ পারেন, যদি না আপনি অন্য কোনো ওয়েতে আরো কিছু পয়েন্ট কালেক্ট করতে পারতেছেন, রাইট? বাট মাস্টার্সের জন্য এটা আবার ভালো, বিকজ মাস্টার্সে যদি আপনি স্মার্ট হন, দেশ থেকে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আসেন, কানাডাতে পড়াশোনা শেষ করে এখানে 1 বছর এক্সপিরিয়েন্স নেন, আপনি ইজিলি পিআর পেয়ে যাবেন। সো কানাডার ক্ষেত্রে পিআর আমি বলবো না যে ইম্পসিবল, কানাডার ক্ষেত্রে পিআরটা আর একটু কমপ্লিকেটেড এন্ড আপনাকে অনেক থিঙ্ক করে প্রোগ্রাম চুজ করা থেকে স্টার্ট করতে হবে পিআর পাওয়ার জার্নিটা আপনার। সো ইটস নট লাইক যে আপনি জাস্ট পড়াশোনা শেষ করে পিআর নিচ্ছেন, আপনি অ্যাকচুয়ালি পড়াশোনা শেষ করার আগ থেকে পিআর নিয়ে হার্ডেল শুরু করতেছেন। তো আমার মনে হয় ইন দিস কেস নিউজিল্যান্ড ইজ মোর প্রেডিক্টেবল অ্যান্ড মোর রিলায়েবল, সো গিভ ইট টু নিউজিল্যান্ড। এবং নিউজিল্যান্ড
ওভারঅল 3 পয়েন্টস পাচ্ছে, কানাডা পাচ্ছে 4। হাউএভার গাইস, আপনি যদি একটা জিনিস দেখেন এখানে 6টা পয়েন্টসের মধ্যে 1 নম্বর পয়েন্টে নিউজিল্যান্ড উইন করছে, হুইচ ওয়াজ ইজ অফ অ্যাক্সেস, মানে কোন দেশে আপনার যেতে ইজি হবে। আবার লাস্ট পয়েন্টটা পিআরও নিউজিল্যান্ড উইন করে, হুইচ ইজ কোন দেশে আপনি পার্মানেন্টলি থাকতে পারবেন। এবং আমার মনে হয় অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই দুইটা জিনিস দ্য most important. Tuition fees, sure, it is important, but it's for 4 years. Part-time job, sure, it is important, but for 4 years. Degree recognition is same. The only thing যেটা অ্যাকচুয়ালি ম্যাটার করে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট, যেটাতে কানাডা উইন করে। সেটার সলিউশন আপনার নিউজিল্যান্ডে আছে। আপনি যদি নিউজিল্যান্ডে পিআর নেন, আপনি অস্ট্রেলিয়াতে থাকতে পারবেন এনি ডে অফ দ্য উইক, এনি ডে অফ দ্য মান্থ অ্যান্ড ইয়ার। সো আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্টটা নিউজিল্যান্ডেও করতে পারতেছেন, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। সো ওভারঅল আমি বলবো আপনি কানাডা বেছে নিতে পারেন যদি আপনি ব্যাচেলরের টিউশন ফিস কম চান, যদি আপনি মাস্টার্স অথবা পিএইচডি করতে আসতেছেন, যদি আপনি গ্লোবালি মোবাইল হতে চান, অথবা আপনি ভালো একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান উইদাউট মুভিং টু ডিফারেন্ট কান্ট্রি, ডেফিনেটলি কানাডা চুজ করতে পারেন। বাট আপনার যদি ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস থাকে, আপনার যদি সোর্স অফ ফান্ড প্রুফ করতে প্রবলেম হয়, অথবা আপনি যদি ইজিলি ভিসা চান, অথবা আপনি যদি মোর প্রেডিক্টেবল পিআর পাথ হয়ে চান, অ্যান্ড আপনি ইনিশিয়ালি যে স্ট্রাগলটা করতে হয় আপনার জব নিয়ে, লিভিং এক্সপেন্সেস নিয়ে, এগুলো করতে আপনি রাজি আছেন, ফ্যামিলি ব্যাকআপ আছে, ডেফিনেটলি আপনি নিউজিল্যান্ড চুজ করেন। আর হে, আই নো একটা ভিডিও দিয়ে আপনার পক্ষে আসলে পসিবল না আপনার প্রোফাইল অনুযায়ী জাজ করা যে কোন কান্ট্রিটা বেশি হবে, অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি ওয়াই আই অফার এ 30 minutes one-on-one consulting session, just you and me. I'm going to listen to your problem, your profile, your desired expectation, and I'm going to provide you a solution that we will later discuss যেটা আপনার সামনে আসলে ঠিক আছে কিনা, and sometime যেটা নিয়ে আপনি থিঙ্ক করবেন, রিসার্চ করবেন, and we will eventually together decide যে এই প্ল্যানটা আপনি এক্সিকিউট করবেন কিনা। সো আপনার যদি এরকম একটা বুলেট প্রুফ প্ল্যানিং লাগে যেটা নিয়ে আপনি ইদার আমার সাথে কাজ করবেন অথবা ডিফারেন্ট একটা এজেন্সির সাথে কাজ করবেন, ডেফিনেটলি গেট ইন টাচ উইথ মি। আদারওয়াইজ আমি অলসো স্টুডেন্টদেরকে হেল্প করি এসওপি লিখাতে এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে। আপনাদের যদি এসওপি রাইটিং অথবা financial planning your help lage, or even you just want me to check your documents before you submit everything, get in touch with me and I'll see you guys on the west.